আজকের ভিডিওটাতে তোমাদের সাথে না গুড মর্নিং না ওয়েলকাম এই কথাগুলো বলে সময় নষ্ট একদম করব না। যেটা মেন কথা সেটা দিয়ে ভিডিওটা শুরু করব। তো জানি আজকের আমার থাম্বনেল দেখে আর টাইটেল দেখেই তোমরা কিন্তু এই ভিডিওটাতে এসেছো। তো পুরনো বন্ধুরা তো প্রত্যেক দিনই আমার ভিডিও দেখে, এতে অবিশ্বাসের কিছু নেই। কিন্তু তোমরা নতুন যারা আছো, যারা আজকে প্রথমবার আমার এই ভিডিওটাতে এসেছো, সবার আগে বলবো যে তোমরা কিন্তু ভিডিওটা দেখে চলে যাবে না। আমার তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে তোমরা একটা কমেন্ট করে যেও, তারপরে দেখো তোমাদের চ্যানেলে আমি যাচ্ছি কিনা বা তোমাদের ভিডিওটা দেখছি কিনা। এবার তোমরা বলবে যে যতজনাই তোমাকে কমেন্ট করবে তুমি কি তাদের সবার চ্যানেলে যাবে? হ্যাঁ, অবশ্যই তাদের সবার চ্যানেলে যাব। তার কারণটা কি বলো তো? তোমরা আজকে আমাকে যদি একটা কমেন্ট করো, আমি তোমাদের চ্যানেলটাকে খুঁজে পাবো, তোমাদের ফ্যামিলিতে আমি পৌঁছাতে পারবো, আর তারপরে তোমাদের ভিডিও আমি কিন্তু দেখতে পারবো। প্রত্যেক দিন তোমরা আমার ভিডিওতে এসে যদি একটা কমেন্ট করে যাও, আমিও কিন্তু তোমাদের ভিডিওতে গিয়ে কমেন্ট অবশ্যই করব। হয়তো কোনো দিন আমি আগে করব বা কোনো দিন হয়তো তোমরা আগে করবে, এটাই হচ্ছে তফাৎ। একটা জিনিস আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি, শুধু আমার চ্যানেলে বলে নয়, প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা ব্লগিং ভিডিও যারা করছে ক্রিয়েটাররা, তাদের কিন্তু ভিউজ আগের থেকে অনেক কমে গেছে। তার রিজনটা কি বলো তো? আমরা আগে সবাইকে সাপোর্ট করছিলাম, যার জন্য আমাদের টাইমটা পাচ্ছিলাম, ভিউজটা পাচ্ছিলাম, আর আমাদের ইউটিউবে ভিডিও করার যে একটা আনন্দ, যে একটা উৎসাহ, সেটা কিন্তু ছিল। কিন্তু এখন আমরা কেউ কাউকে সময় দিচ্ছি না, নিজেদের মতো নিজেরা ভিডিও করছি, দেখলে দেখছি, না দেখলে না দেখছি। কিন্তু সেটা করা একদমই উচিত না, কারণ আমরা একজন আরেকজনকে সাপোর্ট না করলে কোনো দিনও আমরা আগে এগোতে পারবো না। তো ওই জন্য তোমাদেরকে বলছি, শুধু আমার ভিডিওতে বলে নয়, আমার মতন যত ক্রিয়েটাররা আছে তারা যদি তোমাদের ভিডিও দেখে বা তোমাদেরকে যদি সময় দাও, তোমরাও তাদেরকে সময় দাও। দুজন তিনজন করতে করতে লাখে ভিউজ আসবে। একবারে কেউ বড় হতে পারে না, বড় হওয়ার জন্য কিন্তু সময় দিতে হয়। ওই জন্য ধৈর্য ধরে একজন আরেকজনকে সাপোর্ট করো। বড় ক্রিয়েটাররা যারা এগিয়ে গেছে, অলরেডি যারা মান্থলি স্যালারি পাচ্ছে, তাদের ভিউজের কোনো দিনও অভাব হবে না। বাট আমরা এখনও অনেক আছি এমন ক্রিয়েটাররা যারা এখনও চ্যানেল মনিটাইজ করতে পারিনি। আমাদের চ্যানেল মনিটাইজ যতক্ষণ না হবে ততক্ষণ তো আমরা স্যালারি তো পাওয়া দূরের কথা, আমরা ইউটিউবে কিচ্ছু করতে পারবো না। আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, বছরে একবার হলেও হয়তো আমি স্যালারি পাবো। কিন্তু যাদের তোমাদের এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি, তারা শুধুমাত্র একদম ছোট ক্রিয়েটারদেরকে সময় দাও, তারাও তোমাদেরকে কিন্তু সময় দেবে। আমি এখনও পর্যন্ত কিন্তু প্রত্যেকটা আমার বন্ধুদেরকে আমি সময় দিই, যারা আমার ভিডিও দেখে আমি কিন্তু তাদের ভিডিও দেখি। আমি তাদের ভিডিও দেখি না যারা আমার ভিডিও কোনো দিন দেখেনি বা কোনো দিনও নেক্সট টাইম হয়তো দেখবেও না। হাজারটা কমেন্টের নিচে বা লাখে লাখে কমেন্ট আসার নিচে যদি আমরা কমেন্ট করি, আমাদের কমেন্ট কোনো কিছুই না, সেখানে আমরা কিছুই পাবো না। দিনের পর দিন টাইম ওয়েস্ট করব। প্রত্যেকেরই টাকার দাম আছে, তো তোমরা এমন জায়গায় ইনভেস্ট করো যেখান থেকে তোমরা কিছু পাবে। আর তোমরা আমাকে কমেন্ট একদিন করলে হবে না, তোমাদের যখন ভিডিও দেখতে সময় পাবে তখনই তোমরা আমাকে কমেন্ট করবে। তা বলে এই নয় আজকে তুমি আমার ভিডিও দেখেছো বলে আমি আজকেই তোমার ভিডিও দেখবো, কালকে আমি হয়তো তোমার ভিডিও দেখবো না। আমি প্রত্যেকের ভিডিও দেখবো, শুধু একটা কমেন্টের অপেক্ষা। তোমরা আমাকে কমেন্ট করো। তোমাদের যদি কারোর আমার কথাটা এক ফোঁটাও বিশ্বাস হয়ে থাকে, তোমরা প্লিজ কমেন্ট করো। আর কমেন্ট করে তোমার চ্যানেলটাকে আমার প্রোফাইলের নিচে বা আমার ভিডিওর নিচে শো করে দিয়ে যাও। কারণ এখন ইউটিউব স্টুডিও থেকেই আমাদেরকে চ্যানেল থেকে চ্যানেলে যাওয়ার কিন্তু সুযোগটা করে দিয়েছে। আগে যেটা আমরা করতে পারতাম না, আমাদেরকে লিঙ্কে গিয়ে বা তোমাদের কাছ থেকে আমাদেরকে চেয়ে নিতে হতো যে তোমাদের চ্যানেলের নামটা বলো, তো তখনই আমরা একমাত্র পৌঁছাতে পারতাম। কিন্তু এখন সেই জিনিসটা একদমই নয়। আপডেট পেয়ে গেছো ওয়াইটি স্টুডিওতে, ইউটিউবে, সেখানে তোমরা দেখতে পারবে কে কে তোমাকে সাবস্ক্রাইব করেছে, কে কে তোমাকে কমেন্ট করেছে। আর টপ কমেন্টে যেতে গেলে প্রত্যেককে কিন্তু কমেন্ট করতে হবে। তো আমি একজন মানে ছোট ক্রিয়েটারই বলবো, আমি এখনও পর্যন্ত অত বড় হইনি যে বড় ক্রিয়েটারের মধ্যে আসবো, বা আমার কোনোদিনও মুখ দিয়ে কথাটা বেরোবে না যে আমি বড় ক্রিয়েটার। তো ছোট ক্রিয়েটার হয়ে আমি তোমাদের সবাইকে বলছি যে তোমরা প্লিজ একজন আরেকজনকে সাপোর্ট করো। যদি আমার কথাটা তোমাদের কাজে না এসেছে, তাহলে পরবর্তীতে তোমরা আমার এই ভিডিওতেই বা অন্য কোনো ভিডিওতে কমেন্ট করে বলো যে দিদিভাই তোমার বলার পরে এই কাজটা হয়নি। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে 2:10, পুচকুসোনা আর আমি খেতে বসবো। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এখন থেকে স্টার্ট করি। তো চলো খাবার দাবার কী কী রান্না করেছি আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর যত জামা কাপড় ধোয়া ছিল সব শুকিয়ে গেছে, ঘরে নিয়ে এসে রাখলাম। আর পুচকুসোনার এই যে লেহেঙ্গা আর এই ফ্রকটা, এগুলোকে আমি কালকে রাত্রিবেলাতেই এই ঘরে মেলে দিয়েছিলাম। রাত্রির ঠিক নয়, মানে এখন তো সন্ধে হয়ে যায় তাড়াতাড়ি, তো সন্ধ্যের আগে দিয়ে তুলে এই ঘরে মেলে দিয়েছিলাম। কারণ কোমরটা তারপরে লেহেঙ্গাটা অনেকটাই তো মানে বলতে পারো মোটা, তো ওই জন্য মেলে দিয়েছিলাম। তারপরে রোদ্দুরে আর বার করিনি। আর এটা ভেতরে শুকিয়ে গেছে, পুরো কড়কড়ে হয়ে গেছে। এ দেখো শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে। এবার এগুলোকে ওই সন্ধ্যেবেলার দিকে ভাঁজ করব, দিয়ে আলমারিতে জায়গা মতন রেখে দেবো। কারণ আমার শাড়ি, পুচকুসোনার লেহেঙ্গা, তারপরে শুভ জামা প্যান্ট
অনেক কিছু এখনও শুকিয়ে ভাজ করে রেখেছি, এখনও আলমারিতে ভরা হয়নি, তো সেগুলো ধীরে সুস্থে ভরবো। এখন ভাত বাড়বো। পুচকুসোনা স্নান হয়ে গেছে, ওই ঘরে গেল, গিয়ে বললো একটু টিভি চালাবে। আমি বললাম চালা তাহলে, ততক্ষণ আমি ভাতটা বেড়ে নিই। সবার আগে আমাদের ফেভারিট পেঁয়াজ দিয়ে ডাল, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন ফোড়ন দিয়ে ডাল, তবে জিরে দিইনি, জিরে মুখে পড়লে ভালো লাগে না। এটা হয়ে গেল। তারপরে আছে আলু সয়াবিন, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে আলু সয়াবিনের তরকারি। অনেক দিন সয়াবিন খাওয়া হয়নি, তাই আজকে বানিয়ে ফেললাম। আগের দিন তো প্যাকেট নিয়ে এসেছিলাম। এইখানে সুজির এক টাইমের ভাত দিয়ে দিয়েছি, ও খাচ্ছে পেডিগ্রির সাথে। আর এক টাইমের রয়েছে, এটা সম্ভবত রাতে ডিম কিংবা চিকেন দিয়ে আরেকবার হলুদ দিয়ে ফুটাবো। কারণ পেডিগ্রি দিয়ে যখন আমি ওকে ফুটিয়ে দিই, পেডিগ্রিগুলো দেখছই যে হাতায় লেগে আছে, আমি তুলে দিয়েছি। এক টাইমের জন্যই পেডিগ্রি সিদ্ধ করেছিলাম ভাতের সাথে। শক্ত পেডিগ্রিও খেতে চায় না, ওই জন্য মিক্সারে করে পিষে দিয়েছি। আর এইখানে হচ্ছে আমাদের গরম গরম ভাত, এই একটু আগেই ভাতের হাঁড়িটা তুলে নিয়ে আসলাম। তো এই যে ভাত, তো এবার ভাতটা বেড়ে নেব। ডাল আর সয়াবিনের বাটিগুলো নিয়ে ওই ঘরে চলে যাব। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। রাতে আবার আলাদা কিছু হবে, ওই জন্য চলো এখন ভাতটা বাড়ি, পরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। এখন বাজে 4:53। আমি একটু মুদিখানা দোকানে যাচ্ছি, তো তোমাদের সাথে এখন থেকে আবার ব্লগটা শেয়ার করছি। পুচকুসোনা শুভ চলে গেছে টিউশন পড়তে, ওদের 4:30 থেকে পড়া আছে আজকে। তো এই ফাঁকে আমি টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম। ঘর ঝাড় দেওয়া, তারপরে দুপুরে যে থালা বাসনগুলোতে আমরা খাওয়া দাওয়া করেছি, থালা গ্লাস ওসব জিনিসগুলো ধুয়ে নিলাম। আর এখন ফ্রেশ হয়ে তারপর আমি যাচ্ছি মুদিখানা দোকানে। তো মুদিখানা দোকানে যাওয়ার তেমন একটা কোনো রিজন নেই, ওই পুচকুসোনা 2-3 দিন ধরে বলছে যে মাম্মি অনেক দিন হয়ে গেছে তুমি ঘরে বিস্কুট দিয়ে কেক বানাওনি। তো আমিও ভাবলাম যে হ্যাঁ অনেক কদিনই হয়ে গেছে, ওদেরকে আর কেক বানিয়ে খাওয়ানো হচ্ছে না। আর পুচকুসোনা কেকটা খেতে বেশি ভালোবাসে, ওকে যতই দোকান থেকে কেক এনে দিই আর যাই করি না কেন, ও সব সময় বলবে যে বাড়িতে তুমি কেক বানাও বিস্কুট দিয়ে, সেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর আমার মনে হয় যে বাড়ির খাবারটা আমাদের যেহেতু হেলদি হয়, তো ওই জন্য যতটা পারা যায় আমাদের বাইরের খাবারটাকে অ্যাভয়েড করে সবসময় ঘরে কিছু না কিছু বানিয়ে খাওয়ানোটাই বাচ্চাদের শরীরের জন্য ভালো। আর শুভর পক্ষে তো বাড়ির খাবার সব থেকে বেশি ভালো। তো ওই জন্য আমি এখন মুদিখানা দোকানে যাচ্ছি। সন্ধে এখনও তেমন একটা হয়নি, বাইরে আলোই আছে বেশ মোটামুটি, যেহেতু এখনও 5টাও বাজেনি। তো আমি ঝট করে গিয়ে দোকান থেকে কেকটা নিয়ে আসি, কেক, ইনো, তারপরে আরও 2-1টা জিনিস আছে না আনলে নয়, তো সেগুলোও নিয়ে আসবো। যেরকম ডিমটা প্রত্যেক দিন সেদ্ধ খাওয়া হয়, তো ডিম তো 30টা করে আনলেও আমরা যেহেতু 4 জন, মাঝে মাঝে আমি সুজিকে ডিমটা দিই না, কিন্তু বলতে গেলে কম বেশি ওকে ডিমটা দেওয়াই হয়। তো 4 জন খেলে পরে প্রত্যেক দিন ডিম সেদ্ধ একটা করে, তাহলে আর কটাই বা ডিম থাকে। তো ওই জন্য ডিমটা নিয়ে আসবো। আর সেরকম কিছু নেই আনার মতন। তো চলো এবার আমি যাই, গিয়ে জিনিসগুলো নিয়ে আসি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কেক আমি কিভাবে বানাই। এর আগে অনেকবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এমন নয় যে এর আগে শেয়ার করেছি বলে এখন শেয়ার করা যাবে না, এখনও শেয়ার করা যাবে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যারা আজকে চ্যানেলে আমার প্রথম এসেছো, তো তারাও দেখতে পারবে যে বিস্কুট দিয়ে কেকটা আমি কত সহজে বানিয়ে ফেলি। আর সেটা কুকারেও করতে পারো, বাটিতেও করতে পারো, চাইলে তোমরা ছোট হাঁড়িতে করতে পারো, কিংবা কড়াইয়ের মধ্যেও করতে পারো। পুরোটাই নিজের উপরে তোমরা কিসের মধ্যে করতে চাইছো। আর বানাবার সময় যে প্রসেসটা, সেই প্রসেসটা ঠিকঠাক জানা থাকলে পরে মাইক্রোওভেন ছাড়াও কিন্তু এইভাবে খুব সহজেই কেক বানানো যায়। আর কেকের সাথে সাথে আমি আরও অনেক কিছু বানাই, যেরকম পিৎজা, তারপরে কিছুদিন আগে বানিয়েছিলাম ঘরেই পাও। তো এইসব জিনিসগুলো তোমরা আমার ব্লগে মাঝে মাঝেই দেখতে পাবে, কারণ এখন শীত পড়ে গেছে। আর শীতের সময় যেহেতু রাতটা বড় হয়ে গেছে, সন্ধেবেলা টিফিন বানাবার জন্য অনেকটা টাইম পাওয়া যায় বাচ্চাদেরকে টাইম দেওয়ার পরেও। তো ওই জন্য আমি এই জিনিসগুলো শীতের সময়টা বলতে পারো যে প্রত্যেক দিন না করলেও 1-2 দিন পর কিন্তু অল্টারনেট ডেতে আমি কিন্তু এসব খাবার বানিয়ে থাকি। গরমের সময় অতটা সময় পাওয়া যায় না, আর গরমের সময় গ্যাসের পাশে থেকে জিনিসগুলো বানাতে গেলেও কিন্তু নিজের শরীরের উপরে অনেকটা চাপ পড়ে, পেরে উঠি না, তাই তখন কিন্তু খুব বেশি কিছু করা হয় না। কিন্তু শীতের সময়টা সত্যি আমাদের জন্য খুবই ভালো, আমরা যখন মর্জি তখন কিছু না কিছু বানিয়ে খেতে পারি। তো
সেই জন্যে আমি এগুলো বানাই। তো চলো ঘরের লাইটটা জ্বলুক, তালা দেবো, তালা না দিয়ে তো যাওয়া যাবেই না। এখন বাইরে বেশ ভালোই আলো আছে। আজকে তো জামা কাপড় কাচিনি, তাই জামা কাপড় আর তুলতে হয়নি। আর আপাতত এখন কোনো কাজ নেই, তো এই ঘরের লাইটটা জ্বলুক, ওই ঘরেও লাইটটা জ্বালিয়ে দিয়ে এসেছি। আসার পরে আমি ঠাকুরকে সন্ধে দেব। তো ভাবছি সাইকেলটা নিয়ে যাব কিনা। সাইকেলটা নিয়ে গেলে ভালো হয়, কারণ লাইলনের ব্যাগ তো হাতে করে তুলতে গেলে হাতের এই করগুলোতে খুব জ্বালা করে। সাইকেলটা থাকলে পরে ঝটাপট সাইকেলের দুটো হ্যান্ডেলে চালিয়ে নিয়ে চলে আসতে পারবো। তো চলো সাইকেলটা বার করি, সাইকেলটাই নিয়ে যাই, ওটাই সব থেকে ভালো হবে। তো চলো আমি দোকান থেকে জিনিসগুলো আনি, আবার পরে দেখা হচ্ছে। আজকে এই ভিডিওটা তোমরা যারা যারা প্রথম থেকে দেখে আসছো তাদের কাছে আমি অলরেডি রিকোয়েস্ট করেছি তোমরা কমেন্ট করে জানিও। তো তোমরা যদি পুরো দমে ভিডিওটা কেউ দেখতে না পাও সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যতটুকু দেখতে পারবে ততটুকুই তোমরা দেখো, স্কিপ করো না। স্কিপ করে কখনো ভিডিওতে গেলে পরে সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য ক্ষতিকর। তো সেটা করো না তোমরা। তোমরা দরকার পড়ে হাফ দেখো, হাফ আবার পরে অন্য দিন দেখো, সেটাতেও চলবে। তো চলো তোমাদেরকে ঝটাপট আমি কেক বানানোটা দেখিয়ে দিই। তোমরা যারা এখনও পর্যন্ত বাড়িতে কোনো দিনও কেক বানাওনি তারা প্রথমবার বিস্কুট দিয়ে কেক বানাবার চেষ্টা করো। সেখান থেকেই তোমরা শিখে যাবে যে আরও আদার্স ময়দা দিয়ে বা বেকারিতে যেভাবে কেক বানায়, তো সেই জিনিসগুলো তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ করতে পারবে। আমি এক প্যাকেট ক্রিম বিস্কুট কিনে নিয়ে এসেছি, যেখানে 12টা বিস্কুট ছিল। সেখান থেকে আমি একটা গোটা বিস্কুটের প্যাকেট রেখে দিলাম, কারণ ক্রিম বিস্কিটটা আমরা সবাই ভালোবাসি। আর এক একটা প্যাকেটের মধ্যে কিন্তু 5টা করে ক্রিম বিস্কিট আছে। ক্রিমগুলোকে চাইলে তোমরা কিন্তু বিস্কুটের থেকে আলাদা করে নিতে পারো। আমি এক্ষেত্রে বিস্কুটের থেকে ক্রিমগুলোকে আলাদা করে দিইনি, কারণ সেগুলোকে আবার তো পরে মিক্স করতেই হবে, তাহলে এত হ্যাপা করার কোনো দরকারই নেই। ওই জন্য আমি বিস্কুটগুলোকে কিন্তু সবগুলোকে খুলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে সব বিস্কুটগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একবারে পেশার চেষ্টা করবে না, একটা গামলা বা বাটির মধ্যে তোমরা আগে ঢেলে নেবে, তারপরে সেখানে অল্প অল্প করে বিস্কুট পিসে পাউডারটা তৈরি করে নেবে, তাতে আরও বেশি সুবিধা হবে। এখন যেহেতু শীতের শুরু, দেখবে প্রত্যেকটা বাচ্চা কাচ্চাই কিন্তু কেকটা খুব ভালোবাসে, আর গরম গরম খাবার খেতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। কেক আমরা সম্ভবত বেশিরভাগ মার্কেট থেকে যেটা কিনি সেটা ঠান্ডাই হয়, অনেক দিনের পুরনো হয়। সেক্ষেত্রে তোমরা বাড়িতে কিন্তু গরম গরম কেক বানিয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবে। আমার বাড়িতে তো ফেভারিট, আমার ছেলে মেয়ে আমরা সবাই পছন্দ করি এই কেকটা। আর খুবই কম খরচায় কম সময়ের মধ্যে কিন্তু কেক তৈরি হয়ে যায়। বিস্কুটগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি যেহেতু জোড়া লাগানো ছিল। তারপর আমি দেখো এখানে পাউডারটাও তৈরি করে নিয়েছি। এবার পাউডারটাকে খুব ভালোভাবে মাখাতে হবে, তোমাদের যেরকম যা সুবিধা হবে সে সেরকমভাবে মাখাবে। আমি এখানে দুধ দিয়ে ব্যবহার করছি, কেক বানানোর জন্য বিস্কুটটাকে মিক্স করব। আর তোমরা চাইলে গরম জলের মধ্যে আমুল দুধের পাউডার দিয়েও কিন্তু তোমরা সেটাকে দুধ বানিয়ে লিকুইড করে দিতে পারো। তোমরা যদি চাও যে কেকের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, তোমরা মিষ্টি কেকটা বেশি ভালো খাবে, ভালো লাগবে তাতে, তো তোমরা এর মধ্যে চিনি পাউডারও ইউজ করতে পারো। আমি এখানে কোনো রকমের কিন্তু চিনি অ্যাড করিনি, তোমাদেরকে যেটা দেখাচ্ছি একদম প্রপার আমি যেভাবে তৈরি করেছি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কাঁচা দুধের ব্যবহার করেছি, আমি গরম দুধের ব্যবহার করিনি, কারণ যখন এটা পুরো রেডি হয়ে যাবে অলরেডি আগুনের তাপে যখন এটা মানে ফুলে উঠবে তখন তার মধ্যে কাঁচা দুধ আর ফোটানো দুধের কোনো তফাৎ থাকবে না, সে একই ব্যাপার। গরম করে দিই আর চাই আমি নর্মাল কাঁচা দুধ দিই। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মতন করে সুবিধা মতন করে নিও। আর এখানে তোমরা চিনিটা যেটা বললাম সেটা তোমরা পাউডার দিতে পারো, তবে ক্রিম বিস্কিটের ক্ষেত্রে যখন কেক বানাবে তখন খুব বেশি মিষ্টি না হলেই কিন্তু কেকটা বেশি ভালো লাগে। নর্মালি মার্কেট থেকে কিনলেও কিন্তু ব্রেডের মধ্যে খুব একটা বেশি মিষ্টি থাকে না, তো সেটা তোমরা তোমাদের মতন করে তৈরি করে নিও। আর এখানে তোমরা প্রথমে চেষ্টা করবে যে ভালো করে বিস্কুটের যে পাউডারটা আমরা মিক্স করছি দুধের সাথে সেটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখতে যে তার মধ্যে কোনো রকমের যেন বিস্কুটের দলা না থাকে, কারণ এটাকে এমনিতেও আমাদের 10 থেকে 15 মিনিটের মতন রেস্ট করতে দিতে হবে। আর যদি দলা কিছু থেকেও থাকে তাহলে কিন্তু চামচ দিয়ে তখনই সেটাকে তোমরা ভেঙে নিতে পারবে। তো ওই জন্য সেটাকে ভালো করে দেখে নেবে। এখানে যেহেতু দুধের পরিমাণটা একটু কমে গেছিলো, কারণ আমি যেটুকু পরিমাণে দুধ নিয়েছিলাম তাতে হচ্ছিল না, তাই জন্য আমি কিন্তু এখানে নর্মাল ওয়াটার ইউজ করেছি, না গরম না ঠান্ডা, একদম নর্মাল ওয়াটার ইউজ করেছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাবো 10 থেকে 15 মিনিট পর
এই ব্যাটারটাকে কীভাবে কেক তৈরি করতে হবে। 10 থেকে 15 মিনিট যখন অপেক্ষা করতেই হবে, তো ভাবলাম যে সন্ধে তো হয়েই গেছে, তো আমার জন্য 1 কাপ চা করে নিই। চাটা যেহেতু এখন প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমি খেয়ে থাকি, তো ওই জন্য চাটা করে নিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা টিপস দিই, তোমরা যারা চায়ে চিনি কম বেশি করে খাও বা একার জন্য চা বানাও, তারা কিন্তু একটা টিপস মানে প্রত্যেক দিন তোমরা কিন্তু করতে পারো। সেটা আমি 2-1 দিন ধরে করছি, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা আর হচ্ছিল না। চাটা যখন আমি বানাচ্ছি, আমি তো দুধ চা খাচ্ছি, তোমরা লিকার চায়ের ক্ষেত্রেও কিন্তু এটা করতে পারো, যে প্রথমে চা পাতা দিয়ে তোমরা কিন্তু জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে পারো। তারপরে একটা কাপের বা গ্লাসের মধ্যে, যার মধ্যে তোমরা চাটা খাবে, সেখানেই চিনিটা দিয়ে রাখবে পরিমাণ মতো, যে তোমাদের কতটা মিষ্টির দরকার। তারপরে তোমরা চাটাকে ফুটিয়ে কাপের মধ্যে নিয়ে নেবে আর এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে নেবে। তাহলে মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতন চায়ের মধ্যে দিয়ে খেতে পারবে। কারণ অনেক সময় হয় অনেকে চায় মিষ্টি কম খায় বা বেশি খায়, সেক্ষেত্রে অন্য কারোর যদি চা বানাও, 2-3 জনের চা বানালেও কিন্তু এইভাবে তোমরা কিন্তু করতে পারো। তো আমি 2-3 দিন ধরে কিন্তু এইভাবেই চাটা বানাচ্ছি। চিনিটা আমি জলের মধ্যে ফুটিয়ে দিই না, চিনিটা আমি কাপের মধ্যে দিয়ে দিই, পরে নাড়িয়ে নিয়ে তারপর আমি সেই চাটা খেয়ে নিই। তোমরা এরকমটা কেউ কখনো করেছো কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো, ব্যাটারটাকে আমি ভালো মতন 10 থেকে 15 মিনিট রেস্ট করে নেওয়ার পরে এখন আমি এটাকে খুলে ভালো করে নাড়িয়ে নিলাম। কারণ আমরা যে কেকটা বানাবো সেটার মধ্যে কিন্তু না কম না বেশি, লিকুইডটাকে একদম মিডিয়াম হতে হবে। তো সেইভাবেই করে নিয়েছি। তোমরা অনেকেই জানো, কারণ মালপোয়া থেকে শুরু করে অনেক এমন কিছু জিনিস আছে যেগুলোর ব্যাটার তোমরা তৈরি করতে পারো। এখানে আমাকে আর পুরো পারফেক্ট বলে দেওয়ার প্রয়োজন নেই। আর আমি যখন কোনো কিছুর ব্যাটার তৈরি করি, ওই কাপে মেজারমেন্ট করে যে জল নেব, কম হবে বেশি হবে, তার থেকে ভালো প্রত্যেক দিনের রান্নাবান্নাতে তো একটা নর্মাল আইডিয়া থেকেই থাকে, তো সেটাকেই আমরা উপয়োগ করি। মানে ওর থেকে বেশি মানে ব্রেন চালাতে গেলে পরে তখন আবার জিনিস মানে বিগড়ে যাবে। ঢাকা খুলে ব্যাটারটাকে নাড়িয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট ইনো। তো তোমরা চাইলে পরে সবুজ রঙের যে ইনোর প্যাকেটটা পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। ইনোর ক্ষেত্রে কোনো এর মধ্যে টেস্ট আসবে না, শুধু জিনিসটাকে স্পঞ্জি ফাঁপিয়ে দেবে, সেই কারণে ইনোটা ব্যবহার করা। তো তোমরা এর মধ্যে খাবার সোডাও দিতে পারো, তবে আমি কখনো কেক বানাবার সময় খাবার সোডাটা এই কারণে দিই না, কারণ ইনোটা দিলে আমাদের হজমের ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট, মানে কারোর কোনো গ্যাস অ্যাসিডিটি এই জিনিসগুলো কিন্তু একদম হবে না। তো ওই কারণে আমি ইনো ব্যবহার করি। তোমরা চাইলে খাবার সোডা দিতেই পারো, সেটাও তোমরা মেজারমেন্ট করে দিয়ে দিও একটা আন্দাজ করে। তো আমি দেখো কুকারের মধ্যে আজকে কেকটা বানাবো। বেশিরভাগ আমি অ্যালুমিনিয়ামের থালা বাসনের মধ্যেই কিন্তু কেকটা বানাতে মানে ভালো পারি আর সুবিধা হয় আমার। তবে স্টিলের বাটিতেও কিন্তু আমি ছোট ছোট করে কেক বানানোর অভ্যাস করি, তবে স্টিলের বাটিতে সময়টা কম লাগে আর অ্যালুমিনিয়ামের জিনিসে কিন্তু সময়টা একটু বেশি লাগে। তবে কেকটা পুড়ে যাওয়ার ভয়টা থাকে না অ্যালুমিনিয়ামের থালা বাসনের মধ্যে, আর স্টিলের বাটিতে কিন্তু মানে যে কোনো কারণে যখন তখন কিন্তু পুড়ে যেতে পারে, এটাও তোমরা মাথায় রাখবে। তো কড়াই থেকে শুরু করে কুকার, অ্যালুমিনিয়ামের বাটি, গামলা, তোমরা যেটাতে মন চাইবে সেটাতে তোমরা তৈরি করে নিতে পারবে। তো কুকারটাকে মুছে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি। তোমরা চাইলে এখানে রিফাইন্ড অয়েল দিতে পারো, আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি না। ঘি দিলে পরে কেকের ফ্লেভারটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়, তো ওই জন্য আমি ঘিটা ব্যবহার করি। খুব সামান্য পরিমাণে লাগে, ওই কারণে ঘি তো প্রত্যেকের বাড়িতে থেকেই থাকে, অল্প করে ঘি দিয়ে দেবে, তাতেই চলে যাবে। তার উপরে যদি তোমরা চাও হোয়াইট কালারের পেপারের মধ্যে ইউজ করতে পারো, মানে অঙ্কের যে খাতা পেজগুলো হয় সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। আমি কখনো করি না, একবার ট্রাই করেছিলাম, তার থেকে মনে হয় আমার ডাইরেক্ট এইভাবে ঘি বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলে পরে আরও সুবিধা হয় কেকটা উঠতে, তাই আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি। আমি এখানে ব্যাটারটা পুরোটা দিতে পারতাম, বাট আমি পুরোটা দেবো না। তোমাদেরকে দেখাবো যে ছোটো ছোটো করেও কেক কীভাবে বাটির মধ্যে বানিয়ে নেওয়া যায় সুন্দর করে। আর পুচকুসোনা শুভ আমি ছোটো ছোটো কেক খেতে বেশি ভালোবাসি। বড় কেকটা এই কারণে করি সবাই মিলে মিলযোগ করে খাবো বলে, আর সময়টাও কম লাগবে। তবে কুকারের মধ্যে একটা কেক বানাতে যতটা সময় লাগবে, সেই সময়ের মধ্যে স্টিলের থালা বাসনে কিন্তু 3 থেকে 4টে কেক আরামসে তৈরি হয়ে যাবে। তো কুকারের মধ্যে আমার যতটা পরিমাণে ব্যাটার দেওয়ার আমি দিয়ে দিয়েছি, একটা পরিমাণ মতন দিয়ে তোমরাও দেবে। তারপরে তোমরা যদি চাও ছোটো ছোটো করে কিন্তু বাটিতেও তৈরি করে নিতে পারো। এবার কুকারের চারদিকটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি এর মধ্যে কুকারের ঢাকনাটা ওপরে হালকাভাবে লাগিয়ে দেবো। সিটি কিন্তু এর মধ্যে থেকে খুলে দিতে হবে, সিটি না খুললে কিন্তু হবে না। কারণ তোমরা এটাকে কোনো রকমভাবেই মানে বাষ্পটা যাতে বেরোতে না পারে সেরকমভাবে তৈরি করবে না, তাহলে কিন্তু কুকারের মধ্যে কেক কয়েক সেকেন্ডের মধ্যে পুড়ে যাবে। তো আমি এখানে তাওয়ার মধ্যে কুকারটাকে বসাবো, কোনো রকমভাবে ডাইরেক্ট হিট দেবো না। তো ওই জন্য আমি তাওয়াটা প্রথমে বসালাম, তার উপরে আমি কিন্তু কুকারটাকে বসিয়ে দিয়েছি। আর কুকারের ঢাকনাটা ঠিক ওপর দিয়ে থাকবে, একদম ভেতরে ভরে তোমরা কিন্তু কুকারের ঢাকনাটাকে আটকে দেবে না। আর আমার তাওয়াটাতে সেরকমভাবে রুটি করা হয় না, তোমরা জানো আমি বেশিরভাগ ননস্টিক প্যানের মধ্যে রুটি বানাই, পরোটা বানাই, তাই তাওয়াটা লোহার বলে একটু জং পড়ে গেছে, সেটাকে তোমরা ইগনোর করো। একটা কুকারের মধ্যে কেক হতে হতে আমার কিন্তু অলরেডি স্টিলের বাটিতে একটা একটা করে 3টে কেক 15 থেকে 20 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। সময় কম লাগে, ছোট ছোট করে দেখতেও ভালো লাগে, আর কেক কিন্তু স্টিলের বাটিতে ঝটাপট হয়ে যায়। কিন্তু স্টিলের বাটিতে যদি তোমরা কেক করো তাহলে সেটাকে কিন্তু তোমাদেরকে সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখতে হবে যে যেন জিনিসটা
নিচের থেকে পুড়ে না যায়। আর যদি তোমরা এরকম অ্যালুমিনিয়ামের জিনিসের মধ্যে করো তাহলে তোমরা একটা টাইম ফিক্স করে নেবে, যেরকম 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু কেক একদম পারফেক্ট রেডি হয়ে যায়। তো তোমাদেরকে এবার কেকটা আমি একদম সামনের থেকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে বলো যে এত স্পঞ্জি এত সুন্দর কেকটা ঘরে বানানো এত সহজে কম সময় কতটা সুবিধা না? বাচ্চারা চাইলে কিন্তু প্রত্যেক দিন এক টাইম করে যদি এই কেকগুলো খায়ও, ওদের কিন্তু শরীরে কোনো রকমের ক্ষতি হবে না বা পেটেও কোনো সমস্যা হবে না। তো এই ধরনের খাবারগুলো আমি তো ঘরে সব সময়ের জন্য বানিয়ে থাকি, বিশেষ করে শীতের সময়, তোমাদেরকে তো আগেই বললাম। তো এরকম তোমরা কিন্তু আমার এই ভ্লগ ভিডিওর মধ্যে অনেক কিছু খাবার তোমরা এখন শীত পড়ে গেছে যেহেতু দেখতে পারবে নতুনত্ব। এবার স্টিলের বাটির থেকে তোমাদেরকে উঠিয়ে দেখাই। বাটিরগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে, তবে একটা বাটিতে কেকের নিচের পোর্শনটা একটু হালকা কড়া ভাজা হয়ে গেছে। তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, কারণ তোমাদেরকে তো আগেই বলেছি স্টিলের বাটিতে করতে গেলে সময়টা একটু দিতে হবে আর সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো আমার ঘরে বানানো হোমমেড কেকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর প্রথমত তোমরা কিন্তু এই কেকটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারো। আমরা বেশিরভাগ নিজেদের বার্থডেতে কিন্তু বাড়িতে কেক বানানোটাই বেশি পছন্দ করি, আর সেটাকে সুন্দর করে জেমস চকলেট দিয়ে কাজু কিশমিশ সব কিছু দিয়ে সাজিয়ে নিই। যেরকম আজকে একটা ছোট্ট কেকের মধ্যে আমি কিন্তু 4-5টা কিশমিশ দিয়েছিলাম। তোমরা চাইলে এইভাবে দিতে পারো, ক্যাডবেরি দিতে পারো, জেমস চকলেট দিতে পারো, আরও বিভিন্ন ধরনের টুটি ফুটি সব কিছু দিয়ে কিন্তু কেকটাকে সাজিয়ে নিতে পারো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্ট করলে কিন্তু তোমার পরিবারে যেতে আমারও খুব সুবিধা হবে। তো একটা কমেন্ট অবশ্যই করে দিয়ে যেও। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় কিন্তু নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।